ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা নিয়ে চলে এসেছি মডেল প্রশ্ন সিরিজের 10 নম্বর সিরিজ। তো যারা পূর্বে 9টি সিরিজ দেখেননি অবশ্যই দেখবেন, কারণ সব প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো বা নতুন একটু শেয়ার করবেন। ওকে, তো আমরা শুরু করছি মডেল প্রশ্ন সিরিজের 10 নম্বর সিরিজ। কার কত স্কোর হচ্ছে 60-এর মধ্যে অবশ্যই জানাতে। আচ্ছা, প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থে? মনুস্মৃতি, অর্থশাস্ত্র, মুদ্রা রাক্ষস নাকি মিলিন্দ পঞ্চহ? কোন গ্রন্থে মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিবরণ পাওয়া যায়? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। ওকে, আচ্ছা, অর্থশাস্ত্র। আচ্ছা, হুম। তারপরের প্রশ্ন, কোন মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী? মগধ, অবন্তী, কৌশল নাকি বৎস? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ অবন্তী। ওকে, অবন্তী। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি কি নামে পরিচিত ছিল? ব্রাহ্মী, খরষ্টি, সিন্ধু লিপি নাকি দেবনাগরী? তো হরপ্পা সভ্যতার লিপি বেসিক্যালি হরপ্পান লিপি বা সিন্ধু লিপি নামেই পরিচিত। সহজ প্রশ্ন, অপশন নাম্বার সি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে কোন শহর প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল মৌর্য সময়কালে? মৌর্যদের রাজধানী বাণিজ্য কেন্দ্র অবশ্যই থাকবে। তো পাটলিপুত্র, তক্ষশিলা, উজ্জয়িনী নাকি মথুরা? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ পাটলিপুত্র। পাটলিপুত্রের সেই সময়কাল নাম ছিল কুসুমপুর। ওকে, এটাও একটু খেয়াল রাখবেন। এবং অবশ্যই মগধের বিভিন্ন ডাইনেস্টির রাজধানী, মৌর্যদেরও রাজধানী, গুপ্ত সময়কালেও রাজধানী ছিল তো পাটলিপুত্র, এবং বর্তমান নাম পাটনা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য কোন গ্রন্থ থেকে পাওয়া যায়? ঋগ্বেদ, অঙ্গোত্তর নিকায়, মনু সংহিতা নাকি কৌটিল্যের অর্থশাস্ত্র? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ অঙ্গুত্তর নিকায়। ওকে, অঙ্গুত্তর নিকায়। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মহাজনপদ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? সুতি বস্ত্র উৎপাদন এবং বাণিজ্য কেন্দ্র অবশ্যই ছিল। পরবর্তীকালে ধর্মীয় কেন্দ্র হয়ে উঠছে কোন মহাজনপদ? মগধ, কাশী, কৌশল নাকি বজ্জি? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ মগধ। ওহো, অপশন নাম্বার বি, অর্থাৎ কাশী। ওকে, কাশী রাজধানী বারাণসী, এবং বারাণসী ছিল সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত এবং বাণিজ্য কেন্দ্র, পরবর্তীকালে অবশ্যই ধর্মীয় কেন্দ্র। ওকে, তো সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত কোন মহাজনপদ? কাশী। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, আহা, গুপ্ত যুগে কোন মন্দির প্রাচীন ভারতের স্থাপত্যের উদাহরণ? তো গুপ্ত যুগের কোন মন্দির প্রাচীন ভারত স্থাপত্যের একটি উদাহরণ? দশাবতার মন্দির দেওঘর, সূর্য মন্দির কোণারক, লিঙ্গরাজ মন্দির, কৈলাসনাথ মন্দির? তো দেখুন, এগুলো অপশন দেখি, উত্তরগুলো কিন্তু সহজেই করা যায়। সূর্য মন্দির, কোণারকের মন্দির অনেক পরে নির্মাণ করা হচ্ছে, গুপ্ত সময়কালের নয়, উড়িষ্যা রাজবংশের নির্মাণ। আচ্ছা, লিঙ্গরাজ মন্দিরও তাই। কৈলাসনাথ মন্দির আমরা যদি দেখি সেটা দক্ষিণ ভারতের মন্দির। তো গুপ্ত যুগের কোন মন্দির প্রাচীন ভারতের স্থাপত্য উদাহরণ? তো এটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ দশাবতার মন্দির দেওঘরে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, পাল রাজবংশে কোন শাসক তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি মহিপাল? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার সি, অর্থাৎ দেবপাল। ওকে, দেবপাল, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, সেন রাজবংশে কোন শাসক দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন নাকি হেমন্ত সেন? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ বল্লাল সেন। দেখুন, এটি 9 নম্বর প্রশ্ন, পাশে অবশ্যই 54, 53 এগুলো কাটা হয়নি। তো এগুলো মোটামুটি মক টেস্ট সিরিজ থেকে নেওয়া। মক টেস্ট সিরিজের আমরা টোটাল 5টা ভিডিও অলরেডি আপলোড করেছি 200 করে, যেখানে প্রায় 1000 প্রশ্ন আপনারা দেখতে পারবেন।
তো যারা মক টেস্ট সিরিজ দেখেছেন তারা এই উত্তরগুলো কিন্তু করতে পারবেন। ওকে, কয়েকটি প্রশ্ন এখান থেকেও নেওয়া হয়েছে। তো এটির উত্তর হয়ে যাচ্ছে বল্লাল সেন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, মক টেস্ট সিরিজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন। আচ্ছা, তারপরের আমরা যদি দেখি 10 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির প্রথম রাজবংশ কোনটি? তুগলক, খলজি, গোলাম নাকি লোদি? গোলাম মানে কি দাস, দাস মানে আইবক রাজবংশ। তো দিল্লি সুলতানের প্রথম রাজবংশের নাম কি? অপশন নাম্বার সি, অর্থাৎ গোলাম রাজবংশ বা দাস রাজবংশ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কোন হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন? দারুল সিপা, ফিরোজি হাসপাতাল, কুতুব হাসপাতাল নাকি জামিয়া হাসপাতাল? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ দারুল সিফা। ওকে, দারুল সিফা, অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, সুলতানের ক্ষমতা বৃদ্ধির জন্য সিজদা এবং পাইবস প্রথা কে চালু করেন? সিজদা এবং পাইবস মানে ঝুঁকে সুলতানের সামনে নতজানু হওয়া, পাইবস মানে পায়ে চুম্বন করা সুলতানের, এই প্রথা কে চালু করছেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বালবন নাকি নাকি অপশন দেখি আলাউদ্দিন খলজি? তো এটি কে চালু করছেন? এটি চালু করছেন বেসিক্যালি আমরা সকলেই জানি, আশা করি এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ গিয়াসউদ্দিন বালবন। ওকে, গিয়াসউদ্দিন বালবন। আচ্ছা, তারপরের প্রশ্ন, অমুসলিমদের ওপর মাথাপিছু যে কর ধার্য করা হতো সেটির নাম কি? খরাজ, জাকাত, জিজিয়া নাকি উসর? তো খরাজ, জাকাত, জিজিয়া নাকি উসর? এটি বেসিক্যালি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ জিজিয়া। জিজিয়া কর নেওয়া হতো অমুসলিমদের কাছ থেকে। খরাজ বেসিক্যালি ল্যান্ড ট্যাক্স, আর জাকাত হচ্ছে মুসলিমদের ধর্মীয় দানমূলক ট্যাক্স, তাই তো, জাকাত। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন সুলতান কৃষি বিভাগ দিওয়ানি-কহি এই দপ্তরটি প্রতিষ্ঠা করেন? দিওয়ান-ই-কহি কহি এই দপ্তরটির কে প্রতিষ্ঠাতা ছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি নাকি সিকান্দার লোদি? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। ওকে, আচ্ছা, আপনাদের কত স্কোর হচ্ছে 60-এর মধ্যে কিন্তু জানাবেন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে দিল্লি সুলতানি সময়কালের ইতিহাস বিবৃত রয়েছে? তুজুকি-বাবরি, তারিখ-ই-ফিরোজ শাহী, আইন-ই-আকবরী নাকি তাবাকাত-ই-নাসিরি? তো এটির উত্তর কি হবে? দেখুন, তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থ অবশ্যই বর্ণনা রয়েছে। তুজুকি-বাবরি এবং আইন-ই-আকবরী বেসিক্যালি সুলতানি সময়কালের নয়, মুঘল সময়কালের। তারিখ-ই-ফিরোজ শাহী বেসিক্যালি ফিরোজ শাহ তুগলকের সময়কালের বর্ণনা অনেকাংশে, কিন্তু তাবাকাত-ই-নাসিরি বাই মিনহাজউদ্দিন সিরাজ এই গ্রন্থটি কিন্তু দিল্লি সুলতানের অনেকগুলো সুলতানের ইতিহাস, প্রশাসন এই সংক্রান্ত আলোচনা রয়েছে। ওকে, তো এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ তাবাকাত-ই-নাসিরি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, ওহো হো 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 হো। এক্সট্রিমলি সরি, এটা কেটে গেছে। আচ্ছা, hopefully video is going on. ওকে, আচ্ছা, এক্সট্রিমলি সরি। আচ্ছা, সুলতানি যুগে শিকদার কোন দায়িত্ব পালন করতেন? ধর্মীয় শিক্ষা প্রচার, জেলা প্রশাসন ও রাজস্ব সংগ্রহ, বাণিজ্য নিয়ন্ত্রণ নাকি সামরিক প্রশিক্ষণ? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ জেলা প্রশাসন এবং রাজস্ব সংগ্রহ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান দেওয়ানি বন্দেগান এই যে দপ্তর, একটি দাস বিভাগ, তো এটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি বালবন? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ ফিরোজ শাহ তুগলক। ওকে, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, আকবরের আমলে মহাভারতের ফার্সিতে অনুবাদ হয়, তাই তো? তাহলে কোন নামে এই গ্রন্থটি প্রকাশিত হচ্ছে বেসিক্যালি? রাজমনামা, হামজানামা, বাবরনামা নাকি আকবরনামা? তো মহাভারতের ফার্সি অনুবাদ
কোন নামে বা কোন গ্রন্থ হিসাবে প্রকাশিত হচ্ছে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ রজমনামা। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, দিল্লি সুলতানে কোন সুলতান সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক নাকি বলবন? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, মুঘল সময়কালে কোন সুলতান সঙ্গীত নিষিদ্ধ করছেন? তো সেটা হচ্ছে ঔরঙ্গজেব, আশা করি সকলেই জানেন। ওকে, তো এটি একটু খেয়াল রাখবেন। এই প্রসঙ্গে আমি অনেক এক্সট্রা ফ্যাক্টস বলে দিই এই মডেল প্রশ্ন সিরিজগুলোর সাথে, যে কারণে আমি ভিডিওটা দেখাটাকে বেশি গুরুত্ব দিতে বলি। ওকে, ভিডিও দেখলে আমি যদি কোনো প্রশ্নের উত্তর ভুলও বলি বা ভুলও দেখাই, একটা দুটো ভুল হয়ে যেতে পারে, তো সেগুলো আপনারা কমেন্টে দেখতে পারবেন বা বলতে পারবেন। তো পিডিএফে সেগুলো আবার কারেকশন করা হবে না, যেহেতু পিডিএফ রেডি হয়ে গেছে। তো এই কারণেই বলবো ভিডিওগুলো দেখাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সট্রা অনেক ফ্যাক্টস আমরা জানতে পারবো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আমি পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পরবর্তীতে, সার্থক ইতিহাস পাঠ এই টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে, মানে আজকেই ভিডিও করছি আজকেই অবশ্যই পিডিএফটা পাবেন না। তো সেই কারণে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনাদের উপকারই বেশি হবে, কারণ এক্সট্রা অনেক ফ্যাক্টস আমরা জানতে পারি যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই যে একবার শুনছেন সেটা আপনাদের মনে থাকার চান্স কিন্তু বেশি। ওকে, আচ্ছা, তো দিল্লি সুলতান কোন সুলতান সঙ্গীত নিষেধ করছে? ফিরোজ শাহ তুগলক, মোগল সময়কালে ঔরঙ্গজেব। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা, 20 নম্বর প্রশ্ন। আর একটি রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করছেন না, একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। ওকে, আমার মোটিভেশনের জন্য এবং আপনাদের মোটিভেশনের জন্য আমি রেগুলার ক্লাস আনার চেষ্টা করছি, এবং রেগুলার আপনাদের জন্য বিভিন্ন রকমভাবে ভিডিও আনার চেষ্টা করছি। তো একটু আপনারাও একটু পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার সময়কালে মানুষ কোন ধর্মীয় প্রতীক ব্যবহার করত? শিবলিঙ্গ, সূর্যমূর্তি নাকি মাতৃদেবী নাকি অগ্নিকুণ্ড? তো দেখুন, প্রশ্নগুলো আমার একদম সিরিয়ালি সাজানো নেই যে হরপ্পার পরে মৌর্য, তারপরে গুপ্ত, এইভাবে করা নেই, মানে একদম এদিক ওদিক করা আছে, যাতে আপনাদের প্রিপারেশনটাও মানে এদিক ওদিক হলে বা একটু কঠিন হলে কিরকম জায়গায় দাঁড়াচ্ছে সেটা দেখার জন্য। এবং একটু ইউরোপের বেশি প্রশ্ন আছে কোনো কোনো সেটে, কোনো কোনো সেটে ইউরোপের প্রশ্ন কম আছে। তো এইগুলো একটু আপনাদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। এবং যেটি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন সংক্রান্ত যে ফ্যাক্টসগুলো আছে সেগুলোও খুব ইম্পর্টেন্ট। ওকে, হয়তো কোনো রকম প্রশ্ন মনে হচ্ছে এই প্রশ্ন আসতেই পারেই না। ওকে, বাট আপনি জানেন না যে 2016 মডেলই ফলো করা হবে কি না, বা কি ফলো হবে অ্যাকচুয়ালি। তো আপনার প্রিপারেশনটাকে কিন্তু নিজেদের দিক থেকে স্ট্রং রাখতে হবে। ওকে, স্মার্টলি হার্ডওয়ার্ক করে যেতে হবে, আমি এটা বারবার বলি, শুধু হার্ডওয়ার্ক করলে হয় না, হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক সমান সাকসেস। সুতরাং স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, তো একটু আমাদের কনসাস নিয়েই পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, তো 20 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? হরপ্পা সময়কালের মানুষ কোন ধর্মীয় প্রতীক ব্যবহার করছে? এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ মাতৃদেবী। মাতৃদেবী আমরা অনেক সময় সেই সময়কালে পাচ্ছি, তো এটির উত্তর মাতৃদেবী। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে কোন ভাষায় শিলালিপি লেখা হচ্ছে? সংস্কৃত, প্রাকৃত, ফার্সি নাকি তামিল? যে অপশনগুলো আছে তার মধ্যে অবশ্যই প্রাকৃত। ওকে, প্রাকৃত ভাষায় লেখা হচ্ছে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে 10 ভাগে বিভক্ত নগর পরিকল্পনা পাওয়া গেছে? 10 ভাগে বিভক্ত নগর পরিকল্পনা, আমরা বেসিক্যালি হরপ্পার নগর পরিকল্পনা দুটো ভাগ দেখতে পাই, তাই তো? একটা হচ্ছে সিটাডেল এরিয়া, সিটাডেল এরিয়া, তাই তো? সিটাডেল এরিয়া মানে কি? সিটাডেল এরিয়া মানে যেখানে দুর্গ এলাকা যেটা, এবং বাদবাকি অংশটা দুর্গ প্রাচীর ছাড়া, যেখানে সাধারণ মানুষ থাকছে। কিন্তু কোন শহরটাকে 10 ভাগে বিভক্ত করে নগর পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি কি হবে? ধোলাভিরা, মহেঞ্জোদারো, হরপ্পা নাকি কালিবঙ্গন? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ধোলাভিরা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে কোন সম্রাট সিংহল বা শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার নাকি কুমারগুপ্ত? অবশ্যই উত্তর সহজ, অশোক, এবং তার পুত্র এবং কন্যাকে পাঠাচ্ছেন, তাই তো? আমরা সকলেই জানি, সংঘমিত্রাকে। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে কি না, বাকি অপশনগুলো দেখলে আপনারা সহজেই প্রশ্ন উত্তর করতে পারবেন। যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি জৈন ধর্মের সাথে যুক্ত ছিলেন। বিন্দুসার
তার সময়কালে আজীবিকদের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে বিশালভাবে, এটাও খেয়াল রাখবেন, এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা তারপরের প্রশ্ন, কোন গুপ্ত যুগে কোন বিজ্ঞানী গণিত এবং জ্যোতির্বিদ্যায় অবদান রাখেন? বরাহমিহির, কালিদাস, বিশাখা দত্ত নাকি বান ভাটিয়া? এটির উত্তর কি হবে? গণিত এবং জ্যোতির্বিদ্যা। দেখুন একজন বিজ্ঞানীর নামই এখানে আছে, তিনি হলেন বরাহমিহির, অপশন নাম্বার এ। ওকে, বাদ বাকি সকলেই কিন্তু সাহিত্যিক, কবি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তারপরের প্রশ্ন সহজ প্রশ্ন, দিল্লি সুলতানের সময়কালে কোন সুলতান কুতুব মিনার সম্পূর্ণ করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ শাহ তুগলক? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণ শুরু করছেন কুতুবউদ্দিন আইবক, শেষ করছেন ইলতুৎমিশ। ওকে, আচ্ছা আলাই দরওয়াজা নির্মাণ করছেন আলাউদ্দিন খলজি, এটিও খেয়াল রাখবেন এই প্রসঙ্গে। আচ্ছা তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে ভারতের ইতিহাস এবং সংস্কৃতির বিস্তারিত বিবরণ আছে? ভারতবর্ষের ইতিহাস এবং ভারতবর্ষের কালচার। ওকে, কোন গ্রন্থে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু, হিন্দ স্বরাজ বাই মহাত্মা গান্ধী, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বাই মৌলানা আজাদ? তো ভারতের ইতিহাস এবং সংস্কৃতির বিবরণ অবশ্যই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু, অপশন নাম্বার এ। ওকে, বাদ বাকি বইয়ের নামগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন, কোন ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো প্রস্তাবের সূচনা করে? কুইট ইন্ডিয়া এর প্রস্তাবের সূচনা করে কোন ঘটনা? ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন নাকি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ ক্রিপস মিশন 1942। ওকে, খেয়াল রাখবেন। ক্যাবিনেট মিশন 1946, সাইমন কমিশন বেসিক্যালি 1927-28 এই সময়কালের, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সকলেই জানেন 1947। তারপরের প্রশ্ন সহজ প্রশ্ন, কোন বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে পরিচিত? সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ নাকি চুয়ার বিদ্রোহ? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ সিপাহী বিদ্রোহ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে সিপাহী বিদ্রোহের বিবরণ পাওয়া যায়? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাই ভি.ডি. সাভারকর, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বাই জওহরলাল নেহেরু, হিন্দ স্বরাজ বাই মহাত্মা গান্ধী, আনন্দমঠ বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? অবশ্যই দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাই ভি.ডি. সাভারকর। সিপাহী বিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন যদি বলা হয় প্রশ্নটি, তাহলে উত্তর কিন্তু ভি.ডি. সাভারকর, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন, কোন বিদেশি শক্তি গোয়া দখল করে? ডাচ, পর্তুগিজ, ফরাসি নাকি ইংরেজ? সহজ প্রশ্ন, সকলেই আশা করি জানেন, পর্তুগিজ। ওকে, পর্তুগিজ। আচ্ছা তারপরে প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ কোথায় জ্বলে উঠেছিল? মিরাট, কানপুর, দিল্লি নাকি ঝাঁসি? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ মিরাটে। ওকে, মিরাট। আচ্ছা তারপরের প্রশ্ন, কোন গ্রন্থ আধুনিক ভারতে জাতীয়তাবাদী চেতনার প্রেরণা যোগায়? আনন্দমঠ বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দ স্বরাজ বাই মহাত্মা গান্ধী, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বাই জওহরলাল নেহেরু, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বাই মৌলানা আজাদ? তো জাতীয়তাবাদী প্রেরণা জাগাচ্ছে অবশ্যই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, কারণ সেখানেই আমরা বন্দে মাতরম যে গানটি, সেটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা ন্যাশনালিস্ট স্পিরিট দিচ্ছে, বিপ্লবীদের মধ্যেও একটা স্পিরিট এনে দিচ্ছে। ওকে, তো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ সেই সময়কালে কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা জাগানোর জন্য একটা ইম্পর্টেন্ট টেক্সট। এবং যদি বলা হয় মানে বন্দে মাতরম গানটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত, বেসিক্যালি সকলেই বলতে পারবেন আনন্দমঠ। এবং যদি আনন্দমঠ কোথায় ধারাবাহিকভাবে পাবলিশ হয়, বা বন্দে মাতরম গানটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে মাথায় রাখবেন বঙ্গদর্শন। ওকে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় নিজে এডিট করতেন। ওকে, তো কোন পত্রিকায় বন্দে মাতরম বা আনন্দমঠ সংক্রান্ত বিবরণ পাওয়া যাচ্ছে বা লেখা হচ্ছে, সেটা হচ্ছে বঙ্গদর্শন, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন সহজ প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? গোপালকৃষ্ণ গোখলে, অ্যালান অক্টাভিয়ান হিউম, দাদাভাই নওরোজি নাকি বাল গঙ্গাধর তিলক?
এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন আরো সহজ। কোন নেতা লোকমান্য উপাধি পেয়েছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল নাকি লালা রাজপথ রায়? অবশ্যই অপশন নাম্বার বি, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে? স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলা হয়েছে। তো দেখুন অপশনগুলো একই আছে, এটির উত্তর সিম্পলি হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আজাদ। ওকে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বাই মৌলানা আজাদ। আচ্ছা, তারপরে প্রশ্ন, 1929 সালে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? তো এটির উত্তর কি হয়ে যাবে? 1929 সালে কংগ্রেসে কোন অধিবেশন হয়েছিল? লাহোর, কলকাতা, সুরাট নাকি লখনৌ? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ লখনৌ। ওহো, অপশন নাম্বার এ, অর্থাৎ লাহোর। লাহোর অধিবেশন 1929 সাল, সেই সময়কালে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হচ্ছে 1929-এর লাহোর অধিবেশন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1928 সালে কোন কমিশনের বিরুদ্ধে ভারতব্যাপী বিক্ষোভ হয়? ঠিক আছে, ক্রিপস মিশন, সাইমন কমিশন, ক্যাবিনেট মিশন নাকি হান্টার কমিশন? কোন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল? বেসিক্যালি আমরা সকলেই জানি গো ব্যাক সাইমন বলা হচ্ছে, তাই তো, সাইমন ফিরে যাও। তো সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, এবং সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়েই লালা রাজপথ রায়কে লাঠির আঘাতে মারা হচ্ছে। জন সন্ডার্স বলে একজন পুলিশ কর্মী মারছেন, এবং লালা রাজপথ রায় হসপিটালাইজ হচ্ছেন এবং হসপিটালে তিনি মারা যাচ্ছেন, যেটাকে নিয়ে আবার ভারতবর্ষে একটা নতুন করে বিক্ষোভ বা আন্দোলন শুরু হচ্ছে। ওকে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই ভগৎ সিং পরবর্তীকালে জন সন্ডার্সকে গুলি করে হত্যা করছেন। ওকে, যে কারণে পরবর্তীকালে ভগৎ সিংকে ধরা হচ্ছে, বিভিন্ন কারণে ভগৎ সিং এর ফাঁসি হচ্ছে। তো এই হচ্ছে টোটাল ফ্যাক্টস। তো সাইমন কমিশনে লালা রাজপথ রায় লাঠির আঘাতে আহত হচ্ছেন, পরে তিনি নিহত হচ্ছেন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের বিবরণ আছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বাই জওহরলাল নেহেরু, হিন্দ স্বরাজ বাই মহাত্মা গান্ধী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বাই মৌলানা আজাদ, আনন্দমঠ বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো এটি সিম্পলি উত্তর হয়ে যাবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বাই জওহরলাল নেহেরু। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন নেতা আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং নাকি চন্দ্রশেখর আজাদ? সহজ প্রশ্ন, সুভাষচন্দ্র বসু। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1947 সালের ভারত স্বাধীনতার জন্য কোন পরিকল্পনা গৃহীত হয়েছিল? ক্রিপস মিশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন নাকি সাইমন কমিশন? সহজ প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্নগুলো একটু বই সংক্রান্ত প্রশ্ন করা আছে। অনেকে আমাকে আগের সিরিজে কমেন্ট করেছেন যে এই ধরনের প্রশ্ন আসে না, কিন্তু আমাদের প্রিপারেশনটাকে একদম মজবুত রাখতে হবে, সব রকম ভাবে তৈরি করতে হবে। ওকে, এবং এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট হয়তো এইভাবে দিল না, কিন্তু এই প্রশ্নগুলো আপনাদেরকে হেল্প করবে, এই ফ্যাক্টসগুলো আপনাদেরকে হেল্প করবে, যে কারণে দেখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো পরের প্রশ্নটা কি, ফরাসি বিপ্লবের সময় কোন বইটি সমাজের শ্রেণী বিভাগ সম্পর্কে সমালোচনা করে? দ্য রাইটস অফ ম্যান বাই টমাস পেইন, কমন সেন্স বাই টমাস পেইন, এমাইল বাই জ্যাক রুসো, ডিসকোর্স অন ইনইকুয়ালিটি বাই জ্যাক রুসো? ওকে, তো বেসিক্যালি এই যে বইগুলোর নাম, এগুলোও আপনার পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বইগুলোর নামগুলোও একই সাথে মাথায় রাখতে হবে। তো এটির উত্তর কি হবে? কোন বইটি সমাজের শ্রেণী বিভাগে সমালোচনা করে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ডিসকোর্স অন ইনইকুয়ালিটি। ওকে, দেখুন সহজেই বলা হচ্ছে সমাজের শ্রেণী বিভাগের সমালোচনা, মানে সমাজের যে স্ট্র্যাটিফিকেশন বা ক্লাসিফিকেশন তার ক্রিটিসিজম, তার মানে ডিসকোর্স অন ইনইকুয়ালিটি যেখানে আছে তার সমালোচনা করা হচ্ছে। তো জ্যাক রুসো, আমরা অপশন দেখি করে দিতে পারি। তো অপশন দেখা, প্রশ্ন দেখা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ করার ক্ষেত্রে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, নেপোলিয়নের উত্থানের পরে সময় কোন ঘটনা ফ্রান্সে রাজতন্ত্রের পতন ঘটায়? বাস্তিল দুর্গ আক্রমণ, লুই 16-র ফাঁসি, নাকি টেনিস কোর্টের শপথ, নাকি রেইন অফ টেরর? মানে নেপোলিয়নের উত্থান, এই সময়কালে কোন ঘটনা ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটাচ্ছে? ওকে, তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ লুই 16-এর ফাঁসি। ওকে, কত স্কোর হচ্ছে কিন্তু জানাবেন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি শিল্প বিপ্লবের সময়কালে শ্রমিক শ্রেণীর দুর্দশা তুলে ধরছে?
শিল্প বিপ্লবের সময়কালে শ্রমিক শ্রেণীর দুর্দশা তুলে ধরছে? হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স, অলিভার টুইস্ট বাই চার্লস ডিকেন্স, দ্য টেল অফ টু সিটিস বাই চার্লস ডিকেন্স, নাকি গ্রেট এক্সপেকটেশনস বাই চার্লস ডিকেন্স? সবগুলোই চার্লস ডিকেন্সের ইম্পর্টেন্ট বই, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। তো এটির উত্তর কি হয়ে যাবে? শ্রমিক শ্রেণীর দুর্দশা সম্পর্কে তুলে ধরছে, এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ হার্ড টাইমস। দেখুন, শ্রমিক শ্রেণীর দুর্দশা মানে বেসিক্যালি শ্রমিকদের কষ্ট সম্পর্কে বলা হচ্ছে, তাদের দুঃখের যন্ত্রণা সম্পর্কে বলা হচ্ছে, মানে হার্ড টাইমস চার্লস ডিকেন্স। দেখুন, অপশন দেখে কিন্তু উত্তর করা যায়, একটু কঠিন প্রশ্ন হলেও। ওকে, আচ্ছা। 44 নম্বর প্রশ্ন, 1830 সালে ফ্রান্সে কোন বিপ্লব জুলাই মোনার্কি প্রতিষ্ঠা করে? জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, জুন বিপ্লব, নাকি অক্টোবর বিপ্লব? জুলাই মোনার্কি বলা হয়েছে। দেখুন, এটাও অপশন থেকে করা যাচ্ছে, অপশন নাম্বার এ, অর্থাৎ জুলাই বিপ্লব। 1848 সালের ফ্রান্সের বিপ্লবটার নাম হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব, খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন, ইতালির ঐক্য সাধনে কোন লেখকের জাতীয়তাবাদী লেখা প্রভাব ফেলে? গিউসেপ্পে গ্যারিবল্ডি, কাউন্ট ক্যাভুর, ভিওসেনজো জিওভার্তি, অ্যালেসান্দ্রো ম্যানজোনি? তো কোন লেখকের লেখা জাতীয়তাবাদী লেখা ইন্সপায়ার করে বা ন্যাশনালিস্ট একটা লেখা, কোন লেখা? দেখুন, সকলেই কিন্তু ইতালির ঐক্য সাধনের সাথে যুক্ত, কিন্তু লেখকের কথা বলা হয়েছে, তো এটির উত্তর হয়ে যাবে ভিনসেনজো জিওভার্তি। নামটা একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, কোন বইটি 19 শতাব্দীতে সমাজতান্ত্রিক চিন্তাধারাকে প্রভাবিত করে? সোশ্যালিস্ট থট। ওকে, প্রুডেন্স ফিলসফি অফ প্রপার্টি বাই পিয়েরে জোসেফ প্রুডেন, না দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বাই কার্ল মার্কস, দাস ক্যাপিটাল বাই কার্ল মার্কস, নাকি অন লিবার্টি বাই জন স্টুয়ার্ট মিল? তো সোশ্যালিস্ট থট সম্পর্কে ভাবনা চিন্তা মানেই মার্কসের বই হবে, তো এটি সহজ প্রশ্ন, এটির উত্তর হয়ে যাবে ওহো, কোন বইটি 19 শতাব্দীতে সমাজতান্ত্রিক চিন্তাধারাকে প্রভাবিত করে, সোশ্যালিস্ট থটকে ইনফ্লুয়েন্স করে কোন বইটি? তো এখানে উত্তর দেওয়া হচ্ছে প্রুডেন্স ফিলসফি অফ প্রপার্টি, পিয়েরে জোসেফ প্রুডেন। আচ্ছা, আমি এটা নিয়ে একটু কনফিউজড, একটু আপনারা একটু চেক করে নেবেন। ওকে, আচ্ছা, সোশ্যালিস্ট থটকে প্রভাবিত করে বলা হয়েছে। আচ্ছা, সোশ্যালিস্ট থট সম্পর্কে বলা আছে বললে হয়তো মার্কস হতো, একটু আপনারা একটু এটা একটু চেক করবেন। ওকে, প্রুডেন্স ফিলসফি অফ প্রপার্টি বাই পিয়েরে জোসেফ প্রুডেন। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন, 1848 সালে বিপ্লব কোন দেশে সর্বপ্রথম শুরু হয়? 1848 সালের বিপ্লব এবং 1830 সালের বিপ্লব সম্পর্কে আমরা ডিটেলসে ক্লাস নিয়েছি, পড়িয়েছি। টপিক ভিত্তিক আলোচনাতে প্রায় 20টা ভিডিও আপলোড করা আছে, সেখানে দেখবেন ডিটেলসে বলা আছে। ওকে, যারা দেখেননি ওই ভিডিওগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু প্লেলিস্টটা চেক করবেন, একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য সেগুলো খুব হেল্পফুল হতে পারে। ওকে, তো কোন দেশে প্রথম শুরু হচ্ছে? এটি হচ্ছে ফ্রান্স। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি শিল্প বিপ্লবের সময়কালে ব্রিটেনের সামাজিক সমস্যা তুলে ধরে? নর্থ অ্যান্ড সাউথ বাই এলিজাবেথ গ্যাস্কেল, জেন আয়ার বাই চার্লস ব্রন্টে, উদারল্যান্ড বাই জেন অস্টেন, নাকি প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন? এটি উত্তর হয়ে যাবে নর্থ অ্যান্ড সাউথ বাই এলিজাবেথ গ্যাস্কেল। একটু কঠিন, কিন্তু বইটার নাম ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বইয়ের লেখকের নামগুলো ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, কোন ঘটনা 1870-71 সালে ফ্রান্সে কমিউন গঠনের দিকে যায়? ফ্রাঙ্কো প্যাশন যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, অস্ট্রো প্যাশন যুদ্ধ, নাকি 7 উইকস ওয়ার? এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ ফ্রাঙ্কো প্যাশন যুদ্ধ, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতেই হবে। কোন বইটি 19 শতাব্দীতে ইউরোপে নারীবাদী চিন্তাধারাকে প্রভাবিত করে? ফেমিনিস্ট থট, উইমেন্স মুভমেন্ট। ওকে, তারপরে আমরা যদি ফেমিনিজম সম্পর্কে প্রথম বই বলা যেতে পারে এই বইটিকে, তো অবশ্যই উত্তর হয়ে যাবে এটির অপশন নাম্বার এ, অর্থাৎ এ ভেরিফিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন বাই মেরি উলস্টনক্রাফট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইটির নাম খেয়াল রাখবেন। অন্যান্য বইগুলোর নামও মনে রাখবেন, মিডল মার্চ বাই জর্জ এলিয়ট, উদারল্যান্ড বাই জন জে অস্টেন, জেন আয়ার বাই চার্লস ব্রন্টে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন চুক্তি মিত্রশক্তির মধ্যে গোপনীয় সমঝোতা স্থাপন করে? হ্যাঁ, গোপনে চুক্তি হচ্ছে বা গোপনে কম্প্রোমাইজ হচ্ছে কোন চুক্তির মাধ্যমে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গোপনে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে।
তো সাইক্স পিকো চুক্তি, ভার্সাই চুক্তি, ট্রিয়ানন চুক্তি না ব্রেস্ট লিটভস্ক চুক্তি? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ সাইক্স পিকো চুক্তি। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, দেখুন কোশ্চেনগুলো একটু আনকমন, একটু ক্রিটিক্যাল আমরা বলেছি। আস্তে আস্তে আমরা একটু জটিল প্রশ্নের দিকে যাব, কারণ সব ধরনের প্রশ্নের জন্য আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপে রাজনৈতিক পরিবর্তন বিশ্লেষণ করে? দ্য ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ দ্য পিস বাই জন মেকার্ট কেইনস, দ্য গানস অফ আগস্ট বাই বারবারা টাকমান, অল কোয়ারেট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট বাই এরিক মারিয়া রেমাক, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রেইখ বাই উইলিয়াম সিরার। প্রত্যেকটা বইয়ের নাম কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউরোপের ইতিহাস সংক্রান্ত বই। তো ইউরোপের ইতিহাসে রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে বর্ণনা করছে দ্য ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ দ্য পিস বাই জন মেনার্ড কেইনস। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1917 সালে রাশিয়ায় কোন ঘটনা জারের পতন ঘটায়? ফেব্রুয়ারি বিপ্লব, অক্টোবর বিপ্লব, ব্রেস্ট লিটভস্ক চুক্তি নাকি ফিনিশ গৃহযুদ্ধ? অবশ্যই ফেব্রুয়ারি বিপ্লব, সহজ প্রশ্ন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি রুশ বিপ্লবের সময়কালে সমাজতান্ত্রিক আন্দোলনকে প্রভাবিত করে? হোয়াট ইজ টু বি ডান বাই ভ্লাদিমির লেনিন, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন বাই ভ্লাদিমির লেনিন, কমিউনিস্ট ম্যানিফেস্টো বাই কার্ল মার্কস নাকি দাস ক্যাপিটাল বাই কার্ল মার্কস? তো রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব 1917, সেই সময়কালে সমাজতান্ত্রিক আন্দোলনকে প্রভাবিত করে কোন বইটি? দ্য স্টেট অ্যান্ড হোয়াট ইজ টু বি ডান বাই ভ্লাদিমির লেনিন, হোয়াট ইজ টু বি ডান বাই ভ্লাদিমির লেনিন। ওকে, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন ঘটনা ইউরোপে মিত্র শক্তির পক্ষে টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচিত হয়? স্টালিনগ্রাদের যুদ্ধ, পার্ল হারবার আক্রমণ, মিউনিক চুক্তি নাকি ওয়ার্স চুক্তি? ওয়ার্স চুক্তি বা ওয়ার্সা চুক্তি, বেসিক্যালি এটির উত্তর যাবে স্টালিনগ্রাদের যুদ্ধ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে নাজি পীড়নের বিরুদ্ধে লেখা হয়? নাজি পীড়নের বিরুদ্ধে লেখা হচ্ছে কোনটি? নাইট বাই এলি উইজেল, দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রেইখ বাই উইলিয়াম সিরার নাকি অল কোয়ারেট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট? এটির উত্তরে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ নাইট বাই এলি উইজেল। ওকে, এবং এই গ্রন্থটিও একজন ইহুদি মেয়ের আত্মজীবনী, দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক বাই অ্যান ফ্রাঙ্ক। ওকে, এটিও খেয়াল রাখবেন। আচ্ছা, 1933 সালে জার্মানিতে কোন পার্টি ক্ষমতায় আসে? কমিউনিস্ট পার্টি, নাজি পার্টি, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি না লিবারেল পার্টি? সহজ প্রশ্ন, নাজি পার্টি। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে কূটনৈতিক সংকট সম্পর্কে বিশ্লেষণ করে? দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাই এজিপি টেইলর, দ্য গানস অফ আগস্ট বাই বারবারা টাকম্যান, দ্য ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ দ্য পিস বাই জন মেনার্ড কেইনস, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রেইখ বাই উইলিয়াম সিরার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বই বিশাল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বই বিশাল ইম্পর্টেন্ট। এই চারটে বইয়ের নাম বিশাল ইম্পর্টেন্ট, যে কোনো একটা নাম দেখবেন আপনাদের প্রশ্নে চলে এসছে। এটির উত্তর কি হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালের কূটনৈতিক সংকট সম্পর্কে ব্যাখ্যা করছে অবশ্যই দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাই এজিপি টেইলর। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, খেয়াল রাখবেন। 1938 সালে কোন চুক্তি হয়? মিউনিক চুক্তি, ভার্সাই চুক্তি, সাইক্স-পিকো চুক্তি না ব্রেস্ট লিটভস্ক? অবশ্যই মিউনিক চুক্তি। আচ্ছা, লাস্ট প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, মডেল প্রশ্ন সিরিজের 10 নম্বর সিরিজের শেষ প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে প্রতিরোধের যে আন্দোলনের প্রেরণা দেয় কোন বইটি? দ্য হাইডিং প্লেস বাই কোরি টেন বুম, দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক বাই অ্যান ফ্রাঙ্ক, নাইট বাই এলি উইজেল, দ্য রাইজ অফ দ্য থার্ড রেইখ বাই উইলিয়াম সিরার। এটির উত্তর হয়ে যাবে দ্য হাইডিং প্লেস বাই কোরি টেন বুম। ওকে, যেটি ইউরোপে প্রতিরোধ আন্দোলন সম্পর্কে বর্ণনা দেয়। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। দেখুন অপশনগুলো আমরা বারবার রিপিট হচ্ছে, এই অপশনগুলোই তো বারবার যদি ভিডিওটা দেখেন বা ভিডিওটা যদি একবারও দেখেন ভালো করে, দেখবেন অপশনগুলো দেখে আপনারা কিন্তু বইগুলোর নামগুলো মনে রাখতে পারবেন সহজেই। এবং দ্য রাইজ অফ দ্য থার্ড রেইখ উইলিয়াম সিরারের বইটা তো খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। আচ্ছা, তো মোটামুটি আমরা 60টা প্রশ্ন আলোচনা করলাম 10 নম্বর সিরিজের। কত স্কোর হলো আপনাদের অবশ্যই জানাবেন। ওকে, আমরা আরও কিছু মডেল প্রশ্ন আলোচনা করব। আমরা এরপরে যেটা করব, আমরা যে ব্ল্যাকবোর্ড সিরিজ যেখানে 200 করে প্রশ্ন আলোচনা করছি, সেই সিরিজের একটা ভিডিও এই সপ্তাহে রবিবার নাগাদ আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকুন। ওটা 6 নম্বর সিরিজ হবে, একটা 10 নম্বর সিরিজ হলো। তো যারা পুরনো ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখার চেষ্টা করবেন, একটু শেয়ার করবেন। যারা মনোযোগ সহকারে দেখছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যেটা খুব ইম্পর্টেন্ট, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন, সেখানে আমরা এই পিডিএফগুলো পরবর্তীকালে আস্তে আস্তে দিয়ে দেবো। ওকে, তো টেলিগ্রাম গ্রুপেও সংযুক্ত হয়ে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।